শুরু করছি আজকের লেকচার। আমরা ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 6.1 এর লেকচার 4 শুরু করছি। সো আই হোপ সবার কাছে বই আছে। আমরা লাস্ট ক্লাসে 4-এর 6 পর্যন্ত শেষ করেছিলাম, আমরা 4-এর 7 করবো আজকে। ওকে, 4-এর 7। সো 4-এর 7-এর প্রশ্নটা পড়ি আগে মনোযোগ দিয়ে। 4-এর 7-এর প্রশ্নটা হচ্ছে যে একটি ত্রিভুজের, একটি বৃত্তে অন্তর্লিখিত একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো পরিধিকে A:B:C অনুপাতে বিভক্ত করে। ওকে, ত্রিভুজের কোণগুলো রেডিয়ানে প্রকাশ করো। ত্রিভুজের কোণগুলো রেডিয়ানে প্রকাশ করো। তো প্রথম কথা হচ্ছে, যেহেতু রাশি দিয়ে আছে তাই মানে অ্যান্সারও রাশি দিয়ে আসবে। প্রথম কথা, রাশি দিয়ে আছে তাই অ্যান্সারগুলো কি দিয়ে আসবে? রাশি দিয়ে আসবে। ওকে, বিদায়। আচ্ছা, সো আমরা কি করতেছি? বৃত্তে অন্তর্লিখিত, তার মানে কি আমরা একটা ফার্স্ট অফ অল বৃত্ত আঁকি। ফার্স্ট অফ অল আমরা একটা বৃত্ত আঁকি। এখন কি বলতেছে? বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ। বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ। সো বৃত্তের ভিতরে আমরা ত্রিভুজ অঙ্কন করি। বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজ। তারপরে প্রশ্নটা বলছে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো পরিধিকে A:B:C অনুপাতে বিভক্ত করে। তাহলে পরিধি কোনটা? এই পুরোটা মিলেই তো পরিধি। তাহলে আমি ত্রিভুজটার নাম দিই ABC। ত্রিভুজটার নাম দিলাম ABC। তাহলে BC অংশটাকে আমরা নাম দিলাম BC অংশ, পরিধি BC পরিধি, এটা হচ্ছে A। CA এটাকে নাম দিলাম B, অ্যান্ড AB এটাকে আমরা নাম দিলাম হচ্ছে C। খেয়াল করি, এগুলো কিন্তু ক্যাপিটাল অ্যান্ড স্মল। ক্যাপিটাল হচ্ছে ABC ত্রিভুজের নাম, আর ছোট হাতের ABC হচ্ছে পরিধির অংশ। পরিধির অংশ, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে? আমাদের এইখানে কিছু কোণ তৈরি হয়েছে। BAC এটা একটা কোণ, ABC এটা একটা কোণ, ACB এটা একটা কোণ। এই কোণগুলোকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। এই কোণগুলোকে আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। ফাইন। তো এই কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করার জন্য আমরা একটু ছোট্ট এডিট এখানে করব। কি এডিট করব? আমরা যেহেতু এটা বৃত্ত, তাই বৃত্তের একটা কি আছে? কেন্দ্র। অঙ্কটা বুঝো আগে, পুরোটাই আমি আগে বুঝাচ্ছি, করতেছি পরে। কেন্দ্র আছে। তাহলে এখন কেন্দ্রের সাথে আমি যদি ত্রিভুজের যে কোনো একটা অংশ, যে কোনো দুইটা বিন্দু যদি কানেক্ট করি, তাহলে এই যে BOC যেটা তৈরি হবে, এই BOCটা কেমন কোণ? বৃত্তস্থ কোণ না কেন্দ্রস্থ কোণ? ডেফিনেটলি কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণের সাথে এই BAC এর একটা সম্পর্ক আছে, রাইট? তাহলে এই একটা সম্পর্ক যদি আমি বের করতে পারি, অর্থাৎ BAC এর একটা প্যাটার্ন যদি আমি বের করতে পারি, তাহলে ABCও বের করতে পারবো, ACBও বের করতে পারবো। পারবো কি না? ওকে, ফাইন, গেল। তাহলে এখন আমরা কি করব? আমরা এখন প্রথমে এই যে তিনটা অংশ BC, CA, AB, এই অংশগুলোর নাম দিব আলাদা করে। বই বের না করলে কিন্তু বুঝবা না কিছু, আমি বলছিলাম বারবার করে। আচ্ছা, মনে করি ত্রিভুজের বৃত্তে অন্তর্লিখিত ত্রিভুজের ফলে সৃষ্ট বৃত্তচাপ গুলোর দৈর্ঘ্য যথাক্রমে তাহলে বৃত্তচাপগুলোর দৈর্ঘ্য যথাক্রমে আমরা এই যে BC, এটাকে আমরা একটা নাম দেই, BC = L, আমাদের কাজে লাগবে। CA = M, এবং AB = N নাম দিলাম। এটা হলো একক দৈর্ঘ্য। আবারও বলতেছি, বৃত্তের ভিতরে অন্তর্লিখিত ত্রিভুজ, সেই ত্রিভুজের
তিনটা শীর্ষবিন্দুর মাধ্যমে বৃত্তটা তিনটা পরিধিতে ভাগ হয়েছে এবং এই তিনটা পরিধির মান প্রশ্নে উল্লেখ করা আছে, প্রশ্নে দেওয়া আছে। এই যে ABC এটা প্রশ্নে দেওয়া আছে। আর আমরা এক্সটা কি ধরলাম? আমরা এক্সটা এই যে দৈর্ঘ্যগুলো BC AC এবং AB এদের অনুপাতগুলোকে আমরা LMN মান ধরলাম। এখানে কিন্তু দেওয়া আছে কি অনুপাত, আমরা কি ধরছি খেয়াল করো। তোমরা কোশ্চেন করতেই পারো, স্যার BC এর মান তো A দেওয়াই আছে। না, BC এর অনুপাত হচ্ছে A, অর্থাৎ বোঝো এই জিনিসটা বোঝো। প্রশ্ন মতে এটা প্রশ্নেরই অংশ। প্রশ্ন মতে দেখো, প্রশ্ন মতে BC = CA = AB ইজ ইকুয়ালস টু হচ্ছে A = B = C। BC = CA = AB ইজ ইকুয়ালস টু হচ্ছে A = B = C। এটা প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে আমরা কি সরাসরি BC = A লিখতে পারি? না। আমরা কি CA = B লিখতে পারি? না। এই জন্যই আমরা BC এর মান আলাদা করে LMN ধরে নিয়েছি, প্রথম কথা। তাহলে এখন আমরা BC এই মানটাকে আমরা যদি L, CA এটাকে যদি M, AB এটাকে যদি N আকারে ধরি, তাহলে A = B = C লিখলাম। ঠিক আছে, A = B = C লিখলাম। ঠিক আছে, ওকে। লেখার পরে এখন দেখো এই L = M = N ইজ ইকুয়ালস টু A = B = C তিনটা অনুপাত যখন হয়, যখন তোমরা এই ধরনের ছোটোবেলায় ক্লাস শিখে আসছো, এটা খেয়াল করো যে ধরো আমরা এভাবে শিখে আসছি P = Q = R ইকুয়ালস টু আলফা বিটা গামা। কথার কথা সহমৌলিক এই ধরনের জিনিস শিখে আসছো। এই ধরনের অনুপাত থেকে আমরা কি লিখতে পারি বলো? P/আলফা ইকুয়ালস টু Q/বিটা ইকুয়ালস টু R/গামা। অর্থাৎ এটার সাথে এটার অনুপাত, এটার সাথে এটার অনুপাত এবং এটার সাথে এটার অনুপাত পরস্পর সমান হয়। এটা ক্লাস 6-7 পড়া। আবারও বলতেছি, তিনটা অনুপাত পরস্পর যদি সমান হয় তাহলে প্রথমের সাথে প্রথম, দ্বিতীয়ের সাথে দ্বিতীয়, তৃতীয়ের সাথে তৃতীয়ের অনুপাতগুলো পরস্পর কি হবে? সমান হবে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারি L/A ইকুয়ালস টু M/B ইকুয়ালস টু N/C। ওকে, লিখলাম। আচ্ছা, এখন একটা জিনিস আবার অনুপাতের ব্যাপার খেয়াল করো। অনুপাতে কি বলতেছে? ধরো আমি বললাম 3/6। 3/6। আচ্ছা, এদের অনুপাত কত? হাফ। আরেকটা বললাম 5/10, এদের অনুপাত কত? হাফ। এরা পরস্পর ধরো সমান, এরা পরস্পর সমান। এখন প্রশ্ন হচ্ছে, যদি দুটি অনুপাত বামপক্ষ এবং ডানপক্ষ বা তার সাথে যদি আরও কোনো পক্ষ থাকে, ধরো এটার অনুপাত কি ধরবো? ধরো এটাকে আমরা 10/20, হ্যাঁ 10/20 ধরলাম। যদি এমন হয় যে তিনটা অনুপাতই পরস্পর, এটাকে ভাঙলে কত পাবো? হাফ। এটাকে ভাঙলে কত পাবো? হাফ। এটাকে ভাঙলে কত পাবো? সবগুলোই একই অনুপাত যদি হয়, তবে কেবলমাত্র আমরা এদের লবগুলোর সমষ্টি এবং হরগুলোর সমষ্টি এদের অনুপাতও সমান হবে। যেমন দেখো, এটাকে ভাঙলে কত পাবো? হাফ। এটাকে ভাঙলে কত পাবো? হাফ। এটাকে ভাঙলে কত পাবো? হাফ। তার মানে এইটাকে যদি আমি এখন যোগ করি, খেয়াল করো কত আসে এখানে? 15, 18, আর এটা কত আসে দেখো? 36। তাহলে এটাও কত আসতেছে? হাফ। বুঝতে পারতেছি? তাহলে লবগুলোর সমষ্টি আর হরগুলোর সমষ্টি সেটা মিলেও এই অনুপাতেরই সমান হচ্ছে, বলতে পারি। তাহলে সেটা যদি বলতে পারি, দেখো আমি প্রত্যেকটা লাইন এক্সপ্লেইন করতেছি। সুতরাং আমরা L/A ইকুয়ালস টু M/B ইকুয়ালস টু N/C ইকুয়ালস টু L প্লাস M প্লাস N ডিভাইডেড বাই A প্লাস B প্লাস C বলতে পারি। কারণ কি বলো? এটার যে অনুপাত, এটার যে অনুপাত, এটার যে অনুপাত, এদের যোগফলের অনুপাতও কি? কথা কি বুঝাতে পারছি? ওকে, ফাইন। তাহলে এখন বলো, একটু এদিকে তাকাই, বলো BC এর দৈর্ঘ্য কত বলছি আমরা? কত ধরছি? L, এইটুকু L। এটা আমি এখানে উল্লেখ করে দিই। এটা হচ্ছে বৃত্তচাপ, আর BC এর মান হচ্ছে L, CA এর মান হচ্ছে M,
এবং এবি এর মান হচ্ছে কত? তাহলে এখন বলো, আমরা যদি বিসি সিএ এবি অর্থাৎ এল এম এন যোগ করি, আমরা কি বৃত্তের পরিধি পাই না? তাহলে কি আমরা বৃত্তের পরিধি পাই? ডেফিনেটলি আমরা বৃত্তের পরিধি পাই। তাহলে প্রশ্ন মতে বা এখান থেকে আমরা বলতে পারি যে এল বাই এ ইকুয়ালস টু এম বাই বি ইকুয়ালস টু এন বাই সি ইকুয়ালস টু 2 পাই আর বাই এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে? তাহলে এখন আমরা এই প্রত্যেকটা অনুপাতের সাথে এই লাস্টের অনুপাতটাকে তুলনা করব। কিভাবে? সুতরাং এল বাই এ ইকুয়ালস টু 2 পাই আর ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে আমরা এল ইকুয়ালস টু কী লিখতে পারি? 2 পাই আর এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। বলো লিখতে পারি কি না? পারি। এই যে আরআরই তাহলে যদি এল ইকুয়ালস টু এটা লিখতে পারি, তাহলে বলো এম ইকুয়ালস টু আমরা অটোমেটিকলি লিখতে পারি 2 পাই আর বি বাই এ প্লাস বি প্লাস সি। দেন আমরা লিখতে পারি এন ইকুয়ালস টু 2 পাই আর সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এটুকু বন্ধ বুঝছি? কোনো সমস্যা আছে? এখন হচ্ছে একটা থিওরি, সেটা হচ্ছে থিওরিটা আগে বুঝি। বিওসি এটা কেমন কোণ? কেন্দ্রস্থ কোণ। আর এই কেন্দ্রস্থ কোণ উৎপন্নকারী বৃত্তচাপকে বিসি। তাহলে এটা তোমরা জানো না, কেন্দ্রস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ উৎপন্নকারী বৃত্তচাপের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? সেটা আগে লিখি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ এবং তা উৎপন্নকারী বৃত্তচাপের অনুপাত সমান 2 পাই আর ইস্টু 2 পাই। 2 পাই আর ইস্টু 2 পাই। ঠিক আছে? আবারও বলতেছি, কেন্দ্রস্থ কোণকে বিওসি এবং তা উৎপন্নকারী বৃত্তচাপ কোনটা? বিসি। এদের মধ্যবর্তী অনুপাত, আচ্ছা এটা উল্টা হয়েছে, এটা 2 পাই ইস্টু 2 পাই আর। এটা আমরা যখন বৃত্ত পড়ব, আমাদের যখন জ্যামিতির বৃত্ত আছে ফার্স্ট পেপারই চ্যাপ্টার 4, তখন এই থিওরিটা আমরা দেখব। আপাতত এটা প্রমাণ না করি, এটা ব্যবহার করি। তাহলে কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি? কেন্দ্রস্থ কোণ কত বলো? কোণ বিওসি একটাই করি। আচ্ছা, ডিভাইডেড বাই বলো তা উৎপন্নকারী বৃত্তচাপ কত? বিসি ইজ ইকুয়ালস টু কত? 2 পাই ডিভাইডেড বাই কত? 2 পাই আর। ওকে ফাইন। দেন তারপরে এখানে কি আসবে? বিওসি। বলো বিসিকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি? এল। এদিকে অলরেডি কাটাকাটি 2 পাইতে যে কি থাকে? 1 বাই আর। আচ্ছা তাহলে বলো এখন আর গুণ করার মাধ্যমে কোণ বিওসি ইজ ইকুয়ালস টু কি আসবে? এল বাই আর। কোণ বিওসি ইজ ইকুয়ালস টু কি আসবে? এল বাই আর। ওকে ফাইন। আচ্ছা বিওসি বুঝছি। এখন বলো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক কেমন? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমাদের টার্গেট কি? আমাদেরকে প্রশ্নে বলছে আমাদের যে ত্রিভুজের যে কোণগুলো উৎপন্ন হয় সেই ত্রিভুজের কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে। তাহলে ত্রিভুজের কোণগুলোকে একটা বিএসি, একটা এবিসি আর একটা কি? এসিবি। তা আমি এবিসি এসিবিতে পরে যাবো, আর আগে আমরা বিএসসিটা বের করি। বিএসসি বের হইলেই আমরা এবিসি এসিবি বের করতে পারবো না। তাহলে আমরা লিখি, আবার আমরা জানি এটুকু লেখা হয়েছে, মুছতে হবে। লিখো, আমি এই পাশটা মুছি। আবার আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। শর্ত কি? এই যে লিখলাম, আমরা জানি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এটার উপর শর্ত কি? একই চাপের উপরে দণ্ডায়মান, তাই না? তাহলে এটা শুরুতে লেখা উচিত, একই
চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখন বলতে পারি সুতরাং কোণ বিএসি ইজ ইকুয়ালস টু বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, সরি আমার ভুল হয়েছে, বৃত্তস্থ কোণ হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্ধেক। তাহলে কোণ বিএসি ইজ ইকুয়ালস টু হাফ কোণ বিওসি। তাহলে এখন বলো বিওসি এর মান বের করে রাখছি কিনা, বিওসি এর মান বের করে রাখছি কিনা, কত, এল বাই আর। তাহলে আমরা এখানে বসায় দিই হাফ ইন্টু এল বাই আর, তার মানে এল বাই 2r পেলাম। বিএসি ইজ ইকুয়ালস টু কি, বলো কি বোঝো নাই, এদিকে তাকাও, এদিকে তাকাও। আমরা এইটা কি বৃত্তচাপ না, এটা তুমি নর্মালি চোখে দেখো বিওসি, এটাকে আমরা বলি কেন্দ্র উৎপন্ন কোণ। কেন্দ্র উৎপন্ন কোণ একটাই হয়, একটা বৃত্তচাপের উপরে কেন্দ্র উৎপন্ন কোণ একটাই। একটা বৃত্তচাপের উপরে বৃত্তস্থ কোণ অসংখ্য হইতে পারে, কিন্তু একটা বৃত্তচাপের উপরে যে কেন্দ্রস্থ কোণ, এটা সবসময় যতগুলাই বৃত্তস্থ কোণ হোক না কেন তার সবসময় দ্বিগুণই হবে। ঠিক আছে, এটা যদি আমার 30 ডিগ্রি হয়, এটা মাস্ট বি 60 ডিগ্রি হবে। ঠিক আছে, এটা অলওয়েজ ট্রু এবং এটা তোমরা পড়ে আসছো, এটা নতুন কোনো কিছু না, রাইট? আচ্ছা, তাহলে এখন আমরা কি পেলাম, এল বাই আর, এল বাই কত পেলাম, 2r, বিএসি ইজ ইকুয়ালস টু এল বাই 2r। ঠিক আছে, এখন এইটাকে আমরা যদি চিন্তা করো, আমরা এল এর মান কত পেয়েছি, 2 পাই আর এ ডিভাইডেড বাই এ বি সি। এল এর মানটা বসায় দিই, এল এর মানটা বসায় দিই 2 পাই আর এ বাই এ প্লাস বি প্লাস সি বাই 2r। ঠিক আছে, তা যদি হয় তাহলে আমরা 2 পাই আর এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাইড বাই 1/2r, উল্টে যাবে, নিচেরটা উল্টে যাবে না? তাহলে 2 আর আর কাটাকাটি গেল, তাহলে আমার এখানে কি থাকবে, উপরে কি থাকতেছে বলো, পাই এ বাই এ প্লাস বি প্লাস সি, পাই এ বাই এ প্লাস বি প্লাস সি, হ্যাঁ কি না? তাহলে আমরা একটা মান পেলাম বিএসি। এখন তুমি দেখো তো, এখন এই জিনিসটা একটু বোঝো, বিএসি, স্যার আমি যেটুকু বুঝাই একটু মনোযোগ দিই, বিএসি এই কোণটা বের করতেছি, এটা কি আমার একটা ত্রিভুজের উৎপন্ন কোণ, আমাকে প্রশ্নে বলছে ত্রিভুজের কোণগুলো রেডিয়ানে প্রকাশ করো। সো এই মানটা দেখো, এইখানে কানেকশনটা কি দাঁড়াইছে, আমরা কিন্তু সবগুলো বের করবো না, আমরা একটা বের করছি। আমরা কি বের করছি, একটা। আমরা এইটা দেখে এবিসি আর এসিবি এর মান অটোমেটিকলি বসায় দিব। দেখো তো বিএসি এর কোণটা কি দাঁড়াচ্ছে, বিএসি কোণ ইজ ইকুয়ালস টু পাই ইন্টু বিএসি এর বিপরীত বৃত্তচাপ, এটা কি বিএসি এর বিপরীত বৃত্তচাপ, বিএসি কোণের বিপরীত বৃত্তচাপ, ইয়েস অর নো? তাহলে পাই ইন্টু ওই কোণের বিপরীত বৃত্তচাপ ডিভাইডেড বাই আমার যে অনুপাত দেয়া আছে প্রশ্নে A/B/C তাদের সমষ্টি। যদি এইটা আমি বের করতে পারি তাহলে আমি আর কোনো কিছু নির্ণয় না করে আমি যদি এখন বলি কোণ এবিসি এর মান বলো, তোমরা বলো, পাই ইন্টু এবিসি কোণের বিপরীত কি বৃত্তচাপ, কি বি ডিভাইডেড বাই কি আসবে, এ প্লাস বি প্লাস সি। সিমিলারলি এসিবি এর রেজাল্ট কি আসবে, পাই ইন্টু সি ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। এই হচ্ছে আমার একটা, দুইটা এবং এই তিনটা আমার মান কি, বৃত্তের অন্তর্লিখিত ত্রিভুজের কোণগুলোকে রেডিয়ানে প্রকাশ। বুঝাতে পারছি? ওকে ফাইন। দ্রুত লিখতে হবে স্যার, দ্রুত লিখতে হবে, অনেক সময় দিয়ে ফেলছি। এখন থেকে আমরা সিরিয়াস পড়াশোনায় যাব। প্রথম 2-3টা ক্লাস আমাদের অনেক স্লো গেছে, এখন খুব ফাস্ট যেতে হবে। আচ্ছা আমি এই সাইডটা মুছি।
আচ্ছা, এরপরের প্রশ্নটা পড়ি। পড়ো 4-8 নাম্বার। কোনো চতুর্ভুজের একটি কোণ অপর একটি কোণের 3/8 অংশ। কোনো চতুর্ভুজ, তাহলে চতুর্ভুজ মানে কি? চারটা কোণ। চতুর্ভুজ মানে কি? চারটা কোণ। কোণ নিয়ে যেহেতু কথা বলা হচ্ছে, চতুর্ভুজ মানে কি? চারটা কোণ। তাহলে কোনো চতুর্ভুজের চারটা কোণের মধ্যে একটি কোণ হচ্ছে অপর কোণের 3/8 অংশ, মানে মাত্র দুইটা কোণের হিসাব বলা আছে। বাকি যে তৃতীয় কোণ, সেই তৃতীয় কোণ বলা আছে 60 ডিগ্রি, আর 4 নাম্বার কোণ বলা আছে 3π/4 রেডিয়ান। তাহলে এখন একটা জিনিস বুঝ, আমার কাছে একটা চতুর্ভুজ, আমি এখানে একটা আয়তক্ষেত্রই অঙ্কন করি। সরি, আয়তক্ষেত্র অঙ্কন করলে আবার অন্য জিনিস হয়ে যায়, তাই না? ধরো আমি একটা চতুর্ভুজের কথা চিন্তা করি, র্যান্ডম চতুর্ভুজ। এখন ওইটা লেখাটা কি জরুরি স্যার? পরের অঙ্কটাও মিস করতেছো। একটা চতুর্ভুজের চারটা কোণ, এই চারটা কোণের মধ্যে দুইটা কোণের সম্পর্ক দেওয়া আছে যে সাপোজ এই কোণটাকে যদি আমি আলফা ধরি, আর একটা কোণ হবে 3/8 ইন্টু আলফা, মানে একটি কোণ হবে অপর কোণের এত অংশ। তাহলে দুইটা কোণের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তৃতীয় কোণটা বলা আছে 60 ডিগ্রি। দেখো, তৃতীয় কোণটা বলা আছে কি 60 ডিগ্রি। চতুর্থ নাম্বার কোণটা বলা আছে 3π/4 রেডিয়ান। ঠিক আছে, তাহলে এখন আমরা অঙ্কটা কিভাবে করব? আমার কাছে দিন শেষে কি বলছে? কোণগুলোকে ডিগ্রিতে প্রকাশ করতে বলছে। তাহলে খুবই সিম্পল, দেখো 60 ডিগ্রি একটা দেওয়া আছে, এই বলো 3π/4, এটাকে আমি কি ডিগ্রিতে কনভার্ট করতে পারবো। দুইটা পেয়ে গেলাম, একটা আলফা, তাহলে আরেকটা কি 3α/8। এই চারটা কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি। আলফার মান বের হয়ে যাবে, কোণগুলো বের হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা এটা শুরুটা কিভাবে করব? ফার্স্ট অফ অল 4-8 নাম্বার মনে করি চতুর্ভুজটির একটি কোণ, ইকুয়ালস টু আলফা। সুতরাং চতুর্ভুজটির অপর কোণ 3α/8 দেয়া আছে চতুর্ভুজটির একটি কোণ ইকুয়ালস টু 60 ডিগ্রি। চতুর্ভুজটির অপর কোণ ইজ ইকুয়ালস টু কত দেয়া আছে? 3π/4 রেডিয়ান। তো এখন আমরা 3π/4টাকে আমরা রেডিয়ান থেকে 180/π দিয়ে ডিগ্রিতে কনভার্ট করব। ক্যালকুলেটর 3 × 180/4 ক্যালকুলেট করো। কত আসে? 135। তাহলে এই আসলো 135 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন মতে এই তিনটা সমষ্টি কত? 360 ডিগ্রি। তাহলে প্রশ্ন মতে আলফা প্লাস 3α/8 প্লাস 60 প্লাস 135 ইজ ইকুয়ালস টু 360। তাহলে এই দুইটা পক্ষান্তর করি, এই পাশে হয়ে যায় আমার 8α প্লাস 3α/8 ইকুয়ালস টু 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মাইনাস 135। এটুকু ক্যালকুলেট করো তো রাইট হ্যান্ড সাইড। এখানে আমাদের আসে 11α, আর এখানে আমাদের যার রেজাল্ট আসবে তার সাথে 8 গুণ। কত আসে এখানে? 165 ডিগ্রি। তাহলে সুতরাং আলফা ইজ ইকুয়ালস টু 165 মাল্টিপ্লাইড বাই 8 ডিভাইডেড বাই 11। বলো আলফার মান কত? 120। তার মানে আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা এখন বলতে পারি দুইটা কোণ তো অলরেডি আছে, সুতরাং চতুর্ভুজটির তৃতীয় কোণ কমা আলফা ইকুয়ালস টু 120 ডিগ্রি, এবং চতুর্ভুজটির চতুর্থ কোণ 3α/4 ইকুয়ালস টু 3 × 120/4। তাহলে এখানে কত আসে? 30। তার মানে এটা কত? 90।
এই হচ্ছে আমাদের 4-এর 8 নাম্বার। দ্রুত শেষ করি। ডান। এরপরে আমরা যাই 4-এর 9 নাম্বার। এখন আমরা ত্রিভুজ দেখলাম, চতুর্ভুজ দেখলাম, এখন হচ্ছে বহুভুজে যাব। ঠিক আছে, এই বহুভুজ সংক্রান্ত ক্যালকুলেশনও স্যার লেখাগুলো আমার সাথে সাথে লিখতে হবে। তুমি যদি ওয়েট করো তাহলে তুমি পিছিয়ে যাবা। এখন আমি স্লো পড়াচ্ছি, স্বাভাবিক, আমি আস্তে আস্তে ফাস্ট হব, তখন তুমি কোপ আপ করতে পারবা না। লেখা আমার সাথে সাথে শেষ করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখো 4-এর 9 নম্বরে কি বলছে, এন বাহু বিশিষ্ট একটি সুষম ক্ষেত্রের। তাহলে সুষম ক্ষেত্র মানে কি? সুষম বহুভুজ যার বাহু সংখ্যা আমি জানি না, কিন্তু যা বাহু সংখ্যা যাই হোক না কেন বাহুগুলো সমান। সুষম কথাটার মানে তো তাই। সেটা পঞ্চভুজ হইতে পারে, ষড়ভুজ হইতে পারে, অষ্টভুজ হইতে পারে, রাইট? আমরা এই পঞ্চভুজ, ষড়ভুজ, অষ্টভুজ এগুলোর অঙ্ক 9-10-এ করে আসছি, রাইট? কিন্তু এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বহুভুজ। বাট বহুভুজ হলেও সেটার তো কিছু জিনিস আমাদের জানতে হবে। তাহলে খেয়াল করে দেখো, আমরা এই জিনিসটা জানতাম কি না, যে আমরা এই জিনিসটা শিখেছিলাম 9-10-এ পরিমিতি অধ্যায়ে, যে কোনো একটা বহুভুজের ক্ষেত্রফলের সূত্র শিখেছিলাম। সুষম বহুভুজের সূত্রটা ছিল na² ডিভাইডেড বাই 4 cot 180 ডিভাইডেড বাই n। মনে আছে? এই যে সূত্রটা শিখেছিলে, সেই সূত্রটার একটা বড় প্রতিপাদন ছিল যেটা কোনো দিনই শিখো নাই। মনে আছে? ঠিক আছে, একটা কি ছিল, এই সূত্রটা তো এমনি এমনি আসে নাই, এটার প্রতিপাদন তো বইতে দেওয়া ছিল কি না? এবং এটা অনেক বড় প্রতিপাদন ছিল, প্রায় 1.5 পৃষ্ঠার, এবং এটা আমরা শিখাইও নাই, কারণ এটা আসে না পরীক্ষায়, দ্যাটস ওয়াই। যাই হোক, সেখানে আমরা এখন যে জিনিসটা অ্যাপ্লাই করতে যাচ্ছি সেটা আছে ওখানে। সেটা কি? সেটা আমরা লিখতে যাচ্ছি। তার মানে এটা নিয়ে যদি তোমার কোনো, এখন আমি যেটা লিখতে যাচ্ছি এটার যদি আগ্রহ হয়, তুমি জাস্ট জেনারেল ম্যাথ বইটা খুলবা, 16.2 অধ্যায়টা খুলবা, যেখানে তোমার বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আছে, সেটা তুমি খুলবা, তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবা। আমরা এখানে এটা রিপিট করব না। কথাটা কি বুঝাইতে পারছি? কোথায় উত্তর পাবা সেটা বলে দিলাম। আচ্ছা, ফাইন। তাহলে আমাদের শুরু করবো আমরা এভাবে, যে আমাদের 4-এর 9 নম্বর, 4-এর 9 নম্বরে কি বলা আছে, যে এন বাহু বিশিষ্ট একটি সুষম ক্ষেত্রের একটি কোণ, এন বাহু বিশিষ্ট একটি সুষম ক্ষেত্র। তা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য একটা ষড়ভুজ এঁকে রাখি, ঠিক আছে? এন বাহু বিশিষ্ট, বাহু সংখ্যা ফিক্সড না, এন বাহু বিশিষ্ট একটি সুষম ক্ষেত্রের একটি কোণকে, কয়টা কোণ নিয়ে কাজ করতে হবে? একটি কোণকে একই সাথে ডিগ্রিতেও প্রকাশ করব, রেডিয়ানেও প্রকাশ করব, একই সাথে ডিগ্রি এবং রেডিয়ানে প্রকাশ করব একটি কোণকে। যদি তা করি তাহলে ডিগ্রি এবং রেডিয়ানে পরিমাপ করলে দেখাও যে ডিগ্রি এবং রেডিয়ানের যে পার্থক্য, কোণের পরিমাপের যে পার্থক্য, সেইটা একটা অনুপাত দেওয়া আছে 180 মাইনাস পাই ইন্টু 1 - 2/n। তার মানে ডিগ্রি থেকে রেডিয়ান বাদ দিলে এই অনুপাতটা রেজাল্ট আসবে, এইটা রেজাল্ট আসবে। এক কথা, এটা হচ্ছে আমার ডিগ্রি থেকে রেডিয়ানের বিয়োগফল, বা রেডিয়ান থেকে ডিগ্রির বিয়োগফল। বুঝতে পারছি? আবারও বলি, একটি সুষম ক্ষেত্র, সুষম বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র, বাহু ফিক্স বলে নাই, বহুভুজ, পঞ্চভুজ, হোয়াটএভার। তাহলে আমরা একটা ষড়ভুজ আঁকতেছি। ষড়ভুজের আমার বাহু সংখ্যা n এর মান কত? 6। প্রত্যেকটা বাহুর মান আছে একটা, মান কত? a। আমরা a দ্বারা প্রকাশ করে আসছি, রাইট? আচ্ছা, তাহলে আমাদের তার একটি কোণকে প্রকাশ করতে হবে। যেহেতু আমি বাহুর সংখ্যা জানি না, তাই আমি এই কোণটাকে যে প্রকাশ করব, সেই কোণটার প্রকাশ অবশ্যই কিসে আসবে? রাশিতে আসবে না? কোণটার প্রকাশ অবশ্যই কিসে আসবে? রাশিতে আসবে। তাহলে এই কোণটার প্রকাশটা হচ্ছে এরকম, n-2। এই n-2 হচ্ছে এই সবগুলো একটা বহুভুজের সবগুলো কোণের সমষ্টি হচ্ছে এটা। আবারও বলতেছে, বোঝো, সবগুলা কোণের সমষ্টি হচ্ছে এটা। এখন এটা বুঝতে কষ্ট হবে যে স্যার সবগুলা কোণের সমষ্টি একটু কেমনে হয়, এই জন্যই বলছে ওইটা একটু যে দেখতে হবে, ঠিক আছে?
ওই প্রতিপাদনটা আমরা এখানে করাতে গেলে আমাদের ক্লাস 5 পার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সবগুলো কোণের সমষ্টি হচ্ছে n-2। তাহলে সিম্পল, আমি যদি তোমাকে বলি আমার সবগুলো জিনিসের সমষ্টি 100, এখন তোমার কাছে জিনিস আছে 5টা, তুমি কি করবা? একটার মান পাওয়ার জন্য অবশ্যই কি করবা? 5 দ্বারা ভাগ করবা। তা আমার টার্গেট কি? একটার মান বের করা। তাহলে আমি টোটাল সমষ্টিকে কি দ্বারা ভাগ করব? n দ্বারা ভাগ করব। বুঝছি, টোটাল সমষ্টিকে কি দ্বারা ভাগ করব? n দ্বারা ভাগ করব। এখন যদি আমরা এই অনুপাতটাকে এরকমভাবে লিখি n - n ডিভাইডেড বাই n 2/n, বলো এভাবে লেখা যায়? এইটা কি? তাহলে দেখো তো 1 - 2/n চলে আসে কিনা? এই যে এই অংশটা, বাকিটা আনতেছি বাট আসে কিনা? আসে। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, আবারও বলতেছি যে আমরা এখন লিখব সুষম বহুভুজের বা সুষম ক্ষেত্রের সবগুলো কোণের সমষ্টি n-2। সুতরাং সুষম বহুভুজের একটি কোণের পরিমাপ n-2/n। এইটার সত্যতা ওই বইতে যে পাবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এগুলো শিখে আসছো বিধায় এগুলো নিয়ে আমরা এখানে শিখাবো না, জাস্ট কানেক্ট করে দিচ্ছি যে এটা কোথায় দেখে আসছো। বুঝাতে পারছি? ওকে, ফাইন। তাহলে লিখি, মনে করি সুষম ক্ষেত্রটিতে কোণের পরিমাপ is equals to n-2। n-2, ঠিক আছে। এখন তোমাদের একটা কোশ্চেন, যে আমরা যে এখানে যখন n-2 লিখলাম, তোমাদের কাছ থেকে এই জিনিসটা আমি এক্সপেক্ট করছিলাম, যাই হোক আমারও ভুল হয়েছে যেটা আমি বলিনি। সেটা হচ্ছে সিম্পল একটা জিনিস চিন্তা করো, যে আমার যদি হয় ত্রিভুজ, আগে ত্রিভুজ দিয়ে বুঝো। সুষম বহুভুজের মধ্যে তো ত্রিভুজও পড়ে না? সমবাহু ত্রিভুজও তো একটা সুষম বহুভুজ, তাই না? লজিকটা বুঝো। তাহলে এখানে n এর মান কত? 3। এখন আমার এখানে কয়টা কোণ আছে? 3টা। তাহলে এই 3টা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কিন্তু আমরা এখানে কি লিখছিলাম? n-2। কি লিখছিলাম? n-2। তাহলে n এর মান 3 বসায় দিলে আমার অ্যান্সার কত আসে? তাহলে এটা হচ্ছে n-2, ঠিক আছে, আমার ভুল। n-2 এর সাথে আমাদের মাল্টিপ্লাই করতে হবে কত? 180 ডিগ্রি। তাহলে দেখো লজিক মিলছে কিনা। তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আসো আমরা একটু চতুর্ভুজের ক্ষেত্রে যদি দেখি, চতুর্ভুজের বাহু সংখ্যা কয়টা? 4টা। তাহলে আমি যদি এখন বলি n-2 × 180 ডিগ্রি, তাহলে আমরা এখানে n এর মান কত? 4 - 2 অর্থাৎ 2, অর্থাৎ কত আসে? 360 ডিগ্রি। মিলছে? তাহলে এই যে সূত্রটা, সমস্ত কোণের সমষ্টি n-2 × 180 ডিগ্রি, সমস্ত কোণের সমষ্টি n-2 × 180 ডিগ্রি, এটা সত্য, যা আমরা ত্রিভুজের ক্ষেত্রে এবং চতুর্ভুজের ক্ষেত্রে দেখলাম। ওকে, ফাইন। তাহলে এখন আমরা বলতে পারি সুতরাং একটি কোণের অনুপাত। সুতরাং সুষম ক্ষেত্রটিতে একটি কোণ is equals to n-2 multiplied by 180 ডিগ্রি ডিভাইডেড বাই n। এখন এটাকে একটু ঠিকঠাক করে লেখার জন্য আমরা এভাবে লিখি n/n - 2/n × 180। এটা লেখার পিছনে কারণ হচ্ছে আমাদের প্রশ্নে এভাবে উত্তরটা আছে, তাই আমরা এটাকে এভাবে লিখতেছি, নতুবা আমাদের এটা এভাবে লেখার কোনো প্রয়োজন নেই। বলো না, তাই কি স্যার? a - b × c ডিভাইডেড বাই d, রাইট? তাহলে কি এই যে 1/d a - b × c, তাহলে এই ডিটা সম্পূর্ণ আলাদা পার্ট না? তাহলে আমরা যদি এভাবে লিখি a/d - b/d, আমি যদি c কে এরকম বাইরে লিখি, তাও তো আমার এই ডিটা c এর নিচেই আছে। লসাগু করো, লসাগু করে আবার কি এইটাই ফেরত পাচ্ছ কিনা, বা এইটা ফেরত পাচ্ছ কিনা বলো? এটা তো গুণ অবস্থায় আছে স্যার। আচ্ছা, ফাইন, বুঝলাম। এখন এই কোণটাকে কিসে প্রকাশ করব? রেডিয়ানে প্রকাশ করব। সুতরাং সুষম
ক্ষেত্রটির একটি কোণ এর রেডিয়ানে প্রকাশ, রেডিয়ানে প্রকাশ। সো রেডিয়ানে প্রকাশ কি হবে? 1 মাইনাস 2/n ইন্টু 180 ডিগ্রি। তার সাথে আমরা কি করব? ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে কি করি? পাই/180 দ্বারা গুণ করব এবং এটা রেডিয়ানে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা কি দাঁড়াবে? 1 মাইনাস 2/n মাল্টিপ্লাইড বাই কত? পাই রেডিয়ান। ফাইন। এখন আমাদেরকে কি বলছে? এখন আমাদেরকে বলছে এই দুটোর পার্থক্য নির্ণয় করো। সুতরাং ডিগ্রিতে এবং রেডিয়ানে প্রকাশিত কোণদ্বয়ের পার্থক্য, সুতরাং ডিগ্রিতে এবং রেডিয়ানে প্রকাশিত কোণদ্বয়ের পার্থক্য, তাহলে ডিগ্রিটা লিখছি 1 মাইনাস 2/n মাল্টিপ্লাইড বাই 180 মাইনাস 1 মাইনাস 2/n মাল্টিপ্লাইড বাই পাই। তাহলে 1 মাইনাস 2/n কমন নিলে আমাদের অ্যান্সার চলে আসে 180 মাইনাস পাই। এবং এইটাই আমাদেরকে কি করতে বলছে? দেখাতে বলছে। সো এইটা হচ্ছে আমাদের শোড। ঠিক আছে, কিছুই না, ফালতু অঙ্ক। ঠিক আছে, দ্রুত শেষ করি। আচ্ছা, ঘড়ির কাটার অঙ্ক মনে আছে? ওকে, ফাইন। তাহলে ঘড়ির কাটার অঙ্ক করবো আমরা এখন। 5 নম্বরে হচ্ছে আমাদের ঘড়ির কাটার অঙ্ক। আগে বড় করে করাই, তারপরে শর্টকাট দেখাই। আচ্ছা বলো, ঘড়ির কাটা, আমরা একটা বৃত্তাকার ঘড়ি যদি চিন্তা করি, তাহলে একটা বৃত্তাকার ঘড়িতে আমরা ঘন্টার কাটা হিসেবে আমরা টোটাল 12টা কাটাকে ধরি, রাইট? ঘন্টার কাটা হিসেবে আমরা টোটাল 12টার কাটাকে ধরি। ঘড়ির যদি আমরা কনসিডার করি, আমরা দেখব ঘড়িতে ঘড়িকে আমরা একটা বৃত্তের সাথে কনসিডার করব। তাহলে একটা ঘড়ির ঘন্টার কাটা এবং যে মিনিটের কাটা, ধরো এটা এই মিনিটে আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কোণগুলো উৎপন্ন করে, এই কোণগুলোর মেজারমেন্ট আমরা কি করতে পারি? ক্যালকুলেট করতে পারি। তার আগে আমাদের দরকার যে একটা বৃত্তের ভিতরে মোট কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি। একটা বৃত্তের ভিতরে মোট কত ডিগ্রি আছে? 360 ডিগ্রি। এটার এত বেসিক দেওয়ার প্রয়োজন নাই। প্রথম কি, একটা বৃত্তের মধ্যে টোটাল কোণ সংখ্যা 360 ডিগ্রি। এখন এই বৃত্তটাকে আমি টোটাল ঘন্টা এবং মিনিট মিলে টোটাল কয়টা ভাগে ভাগ করতেছি? ঘন্টা এবং মিনিট মিলে 60টা। কারণ কি, এই প্রত্যেকটা এখানে 12টা থেকে একটার মধ্যে টোটাল কয়টা ভাগ? 5টা। একটা থেকে 2টার মধ্যে 5টা। এরকম মিনিটের কাটা আছে টোটাল 5টা, মিনিটের কাছে আছে 5টা, ঘন্টার কাটা আছে 12টা, গুণ করলে কত পাই? 60টা। তার মানে একটা বৃত্তাকার ঘড়ি বা ঘড়ি যেটাই হোক না কেন, ঘড়ি যেহেতু মানে কাটা যেহেতু বৃত্তাকার পথে ঘোরে, তুমি ঘড়ির ডায়াফ্রেম যেটা, সেটা বৃত্তাকার নাও আর চতুর্ভুজাকার নাও, ঘুরে ফিরে সেটা বৃত্তাকারই কাউন্ট করব, তাই না? আচ্ছা, তাহলে টোটাল 360 ডিগ্রির মধ্যে আমার বৃত্তের গতিপথে 60 টাইমস তার ভাগ সংখ্যা বা ঘর সংখ্যা রয়েছে, রাইট? আচ্ছা, তাহলে 60 টাইমস দ্বারা যদি আমি ভাগ করি, তাহলে আমার প্রতিটা কোণের মান, প্রতিটা ঘরের মান কত আসে? 6 ডিগ্রি। তাহলে 6 ডিগ্রিটাকে আমি যদি একটু ফোকাস করি জায়গাটায়, 6 ডিগ্রিটাকে যদি আমি একটু ফোকাস করি, তাহলে এই হচ্ছে আমার একটা
মান, এই হচ্ছে আমার একটা মান। আমি একটু বড় করে যদি দেখাই তাহলে এই কোণটা হচ্ছে আমার 66 ডিগ্রি, রাইট? বড় করে দেখাচ্ছি, এই কোণটা হচ্ছে আমাদের 6 ডিগ্রি। বড় করে দেখাই তাহলে এইটা হচ্ছে আমার বৃত্তাকার ঘড়িতে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সর্বনিম্ন ক্ষুদ্রতম ঘর সংখ্যা বা দাগ সংখ্যার মধ্যবর্তী উৎপন্ন কোণ, রাইট? ওকে, ফাইন। এখন আমাকে কোনো একটা টাইম বলবে, প্রশ্নে আমাকে কোনো একটা টাইম বলবে, সেই টাইম অনুযায়ী আমি আমার ঘন্টার কাঁটা আর ঘড়ির কাঁটাকে আগে বসাবো। বসায়া আমরা কাউন্ট করব যে টোটাল ঘর সংখ্যা কয়টা বা দাগ কয়টা। সেই দাগ সংখ্যাকে 6 দ্বারা গুণ করলে আমার অঙ্ক শেষ কিনা। ডিগ্রিতে প্রকাশিত হয়ে যাবে। ডিগ্রিটা যদি বলে রেডিয়ানে প্রকাশ করে, রেডিয়ানে প্রকাশ করে ফেল। এটা কি নতুন নাকি পুরাতন? চিনি এটা, তাহলে আর ডিটেলসে না যাই। ফাইন, তাহলে অঙ্ক শুরু করি। 5-এর 1, 5-এর 1 কি বলছে প্রশ্নে? সকাল 9টা 30 মিনিট। 9টা 30 মিনিট তো চিনি, এবং এই অঙ্কটা তো করছি না, করে আসছি না। 9টা 30, 9 10-এ বইতেই তো ছিল 9টা 30-এর অঙ্কটা। এই একটাই তো অঙ্ক ছিল 8.1-এ। আচ্ছা, এইটা তোমরা করবা, এটা পরিচিত অঙ্ক। আমি আরেকটা করাই দিচ্ছি। 5-এর 2, 7টা 15। 5-এর 2, 7টা 15। খেয়াল করি, 7টা 15। তাহলে 7টা 15 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো বা বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে 7টা 15। এখন তুমি চিন্তা করো, স্যার আগে এই লজিকটা বোঝো। এই হচ্ছে আমার ঘড়ি, 7টা 15। তাহলে আমরা জানি ঘন্টার কাঁটাটা কী হয়, একটু ছোটো হয়। আচ্ছা, মিনিটের কাঁটা কোথায়? 15-তে। তাহলে মিনিটের কাঁটাটা একটু বড় হয়। তাহলে মিনিটের কাঁটাটা 12 থেকে কোন দিকে থাকবে? 3-এর উপরে। কেন? এই 1, এই 2, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট, এইগুলো 15 মিনিট। আচ্ছা, এটা যদি 6 হয় তাহলে এটা 7, এইটা 8। তাহলে মিনিটের কাঁটা কি ঠিক 7-এর উপরে থাকবে? না, 7-এর কি একটু উপরে, 7 থেকে 8-এর মাঝামাঝি থাকবে? না, 7 থেকে 8-এর কি মাঝামাঝি থাকবে? এখন প্রশ্ন হচ্ছে, স্যার কতটুকু থাকবে? এইটা বের করার টেকনিক কি? সিম্পল জিনিস, তুমি বলো। মিনিটের কাঁটা 60 ঘর ঘোরার জন্য ঘন্টার কাঁটা 5 ঘর ঘোরে। সিম্পল ঐকিক নিয়ম। মিনিটের কাঁটা 60 বার ঘোরার জন্য ঘন্টার কাঁটা ঘোরে কয়বার, মানে কয় ঘর? এখন 15 মিনিটের জন্য মিনিটের কাঁটা 15 ঘোরার জন্য সিম্পল ঐকিক নিয়ম, ঘন্টার কাঁটা কত ঘুরবে? 5/60 গুণ 15, শেষ। ডান। এখন 15-র জায়গায় যদি আমি তোমাকে কমপ্লেক্স করে দিয়ে দিই 7.5 মিনিটে কী হবে? ধরো 7টা 7.5 মিনিট, কথার কথা। তাহলে কি আর এটা কোনো কমপ্লেক্স কিছু রইল না? সিম্পল এই লজিক, 60 মিনিটে ঘুরে এত, 7.5 মিনিটে ঘুরে এত, ক্যালকুলেটর দিয়ে বসায় দাও, শেষ। বুঝাইতে পারছে লজিকটা? এই ঐকিক নিয়মটা এইটুকু খাতায় একটু লিখে রাখো যে এটা 60 মিনিটে ঘন্টার কাঁটা ঘুরে 5 বার। এখানে তাহলে 15 মিনিটে ঘুরবে এত বার। এটা সাইড নোটে লিখে রাখো। আমরা এখন যে কোনো মিনিট আমার প্রশ্নে যদি দেওয়া থাকে না কেন, আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু ঘন্টার কাঁটা মুভ করছে। ঠিক আছে? আচ্ছা, এখন তাইলে আসো চিত্রটায়। আসো। তাহলে বলো, এই বিন্দু থেকে, কেন্দ্র থেকে আমরা যদি এই 7 পর্যন্ত দাগটা নিই, 7 পর্যন্ত দাগটা নিই, তাহলে এখানে আমরা পাচ্ছি 5, এখানে পাচ্ছি 4। তাহলে বলো এইখানে মোট ঘর সংখ্যা কয়টা? 5টা। এখানে কয়টা? এখানে কয়টা? এখানে। তাহলে 5, 10, 15, 20 পেলাম। সাথে এইটুকু নিব না, কারণ এটা তো 7 পর্যন্ত। তারপরে আমার 7:15 15 মিনিটের জন্য ঘন্টার কাঁটা মুভ করছে না আরও। তাহলে 20-এর সাথে এইটুকু কি করব? যোগ করব। তাহলে এটা ক্যালকুলেট করে কত আসে বলো? 1.25। তাহলে আমার টোটাল দাঁড়াবে কত? 21.25। এর সাথে কি করব? 6 ডিগ্রি গুণ করব। কথা কি বুঝতে পারছি? অঙ্ক আমি করাই দিচ্ছি, এটা ডিটেইলস লিখে দিচ্ছি, বাট জিনিসটা তো বুঝি, নতুন না। ঠিক আছে? ওকে, এখন আসো এটা ডিটেইলস লিখি।
5-এর 2 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসলে আমরা কীভাবে ডিটেলস লিখব, অর্থাৎ পুরো ফুল বর্ণনা সহকারে। তো প্রশ্ন আমাদের কি আছে? প্রশ্নে আমাদের আছে, এটার একটা শর্টকাট শেখাবো আমরা। প্রশ্ন আছে সকাল 7টা 15 মিনিটে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা মধ্যবর্তী কোণকে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো। ফাইন। তাহলে এখন আমরা এটা ডিটেলসে যদি লিখি তাহলে আমরা কি লিখব, যে 7টা 15 মিনিটে ঘন্টার কাঁটা সাত এর কিছু উপরে এবং মিনিটের কাঁটা 3 বরাবর থাকে। ঘন্টার কাঁটা, হ্যাঁ কাঁটা হবে, ঘন্টার কাঁটা 7টা 15 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা থাকে কোথায়? 7-এর কিছু উপরে এবং মিনিটের কাঁটা থাকে 3 বরাবর থাকে। ঠিক আছে, তাহলে এখন আমরা এটার ঐকিক নিয়মটা লিখব। এই কিছু উপরে তার লেখা যাবে না, তাই না? তাহলে এখন 60 মিনিট, বাংলায় লিখো, মিনিট অগ্রসর হলে ঘন্টার কাঁটা কাটা 5 ঘর অগ্রসর হয়। সুতরাং 15 মিনিট অগ্রসর হলে, এখানে একটু মিনিটের কাটা কথাটা লিখে নিও, মিনিটের কাটা 60 মিনিট অগ্রসর হলে ঘন্টার কাঁটা 5 ঘর অগ্রসর হয়। সুতরাং মিনিটের কাঁটা 60 মিনিট অগ্রসর হলে ঘন্টার কাঁটা 5/60 গুণ 15 ঘর অগ্রসর হয়। তার মানে এখানে আমরা পাচ্ছি 1.25 ঘর। তাহলে এই যে কিছু উপরে লিখেছিলাম এটার ডেফিনেশন আমরা পেয়ে গেছি, কিছু উপরে লিখেছিলাম তার ডেফিনেশন আমরা পেয়ে গেছি। তাহলে এখন আমরা কি কাউন্টিং, অর্থাৎ সরাসরি 7টা 15 মিনিটে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মধ্যবর্তী ঘর সংখ্যা কত? 20 প্লাস 1.25। আচ্ছা, সুতরাং 7টা 15 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী ঘর সংখ্যা equals to 20 plus 1.25 equals to 21.25 ঘর। তাহলে এই জায়গায় আমার বৃত্তের কথাটা লিখতে হবে না? বৃত্তের কথা, যে বৃত্তেও একটা ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা মানে মোট ঘর সংখ্যা কত আসে? 60। এটা লিখতে হবে না আমার? আবার একটি ঘড়িতে ঘন্টা এবং মিনিট তৈরি করে ইকুয়ালস টু 60 ঘর। সুতরাং প্রতি ঘর বা দাগ উৎপন্ন কোণ 360 ডিগ্রি ডিভাইডেড বাই 60 ইকুয়ালস টু 6 ডিগ্রি। সুতরাং প্রশ্নে আমাদের যে উৎপন্ন কোণ, প্রশ্নে উৎপন্ন কোণ 21.525
21.25 মাল্টিপ্লাইড বাই কত 6 ডিগ্রি, কত আসে অ্যান্সার? এতক্ষণ লাগে বলতে? কিছু বুঝি নেই। 127.5 ডিগ্রি। এটাকেই যদি বলি রেডিয়ানে করতে, এর সাথে শুধু পাই বাই 180 গুণ করতে হবে, আর কোনো পার্থক্য আছে? না। যদি না থাকে তাহলে এই 9.5টা এখন আমাকে করে দাও। হ্যাঁ, না ডিটেলস লাগবে না, শুধু মূল ক্যালকুলেশন করে দাও। ডিটেলস এই একই জিনিস আবার লেখার মানে হয় না। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমাদের 5-এর 3 নম্বরে কি আছে? 5-এর 3 নম্বরটা আমি একবারে বলে দিই, এটা বাসায় যে করবা। 5-এর 3 নম্বর একটা বুঝছি, একটা এখন এখানে করতেছো। 5-এর 3 নম্বরে আছে হচ্ছে 12.5টা। তা 12.5টা মানে কি 11টা? বাকিটা বুঝবা, করতে পারবো। এটার একটা শর্টকাট আছে, শিখবো। আগে ওই 9টা 30 করো, 9টা 30 করো। ওকে, এখন বলো, আমরা একটা শর্টকাট সূত্র দেখাই। সেটা হচ্ছে আমাদের যে কোনো ধরনের টাইম যদি বলে, যে কোনো ধরনের টাইম এমসিকিউ এর জন্য, এটা শর্টকাট হচ্ছে 60h মাইনাস 11m ডিভাইডেড বাই 2 মডুলাস ডিগ্রি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ, উৎপন্নকারী কোণ এর শর্টকাট। তবে এখানে একটা কিন্তু আছে। কিন্তুটা কি? এর রেজাল্ট, থিটার রেজাল্ট যদি 180 ডিগ্রি পর্যন্ত আসে ফাইন, সত্য। কিন্তু যদি থিটার রেজাল্ট এখানে যদি 180 ডিগ্রি ক্রস করে তাহলে সেটা মিথ্যা। অর্থাৎ যদি থিটা, এটা ততক্ষণ পর্যন্ত সত্য যতক্ষণ পর্যন্ত থিটা ইজ লেস দেন অর ইকুয়ালস টু 180 ডিগ্রি। কথা কি বুঝতে পারছি? যদি থিটা এর মান যদি 180 ডিগ্রি চেয়ে বেশি হয়ে যায়, তখন অবশ্যই আমার যে নতুন মান সেটা হবে 360 ডিগ্রি থেকে আমরা আমাদের এই পুরনো থিটাটাকে বাদ দিব। আমি দুইটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সমস্যা নেই। আবারও বলি, আমরা যে কোনো ক্ষেত্রে আমরা ঘন্টার মিনিটের এটা দিয়ে বের করতে পারবো। এটা কতক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য? যতক্ষণ পর্যন্ত সে 180 থেকে ছোট বা 180 সমান। যেই মুহূর্তে সে 180 চেয়ে বড় হয়ে গেল, তখন থিটা এর যে নতুন মানটা হবে 360 ডিগ্রি থেকে থিটার পুরান মানটা বিয়োগ দিতে হবে। সিম্পল। তাহলে এখন আসো একটা অঙ্ক করি। ধরো 2টা 30, ধরো এটা 1 নম্বর অঙ্ক। 2টা 30, এটাকে কোথায় বসাবো? দেখো, থিটা ইজ ইকুয়ালস টু 60 ইন্টু 2 মাইনাস 11 ইন্টু 30 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেট করো ক্যালকুলেটারে। এটা কি দেওয়া আছে? মডুলাস। কি দেওয়া আছে? মডুলাস। তার মানে কি ঋণাত্মক মান নিতে পারবো না। তাহলে বলো কত আসে? 105। আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে? 105। তাহলে এটা কি আমার এটা গ্রহণযোগ্য। আচ্ছা, 2 নম্বরের এক্সাম্পলটা হচ্ছে 10টা 20। তাহলে বলো 60 ইন্টু 10 মাইনাস 11 ইন্টু 20 ডিভাইডেড বাই 2 কত আসে? 190। এখন কি আমি এই মানটা নিব? না। তাহলে আমার থিটার নতুন মান কি হবে? দেখো, থিটার নতুন মান হবে 360 ডিগ্রি থেকে থিটার যে ইমিডিয়েট মান আমি যেটা পেয়েছি পুরনো মান বিয়োগ দিয়ে আমার যেটা আসবে সেটা। বুঝতে পারলাম? তাহলে রিটেন বুঝছি, এমসিকিউ বুঝছি এবং তার ভিতরে কন্ডিশন বুঝছি। আজকে এতটুকুই রইল, ঠিক আছে? কালকে আমাদের নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হবে এবং আগামীকালকে ম্যাট্রিক্সের লেকচার 2 আপলোড দেওয়া হবে। আগামীকালকে, ঠিক আছে? ম্যাট্রিক্সের লেকচার 2 আপলোড দেওয়া হবে। তার মানে 6.1 অ্যান্ড 1.1 এটা অ্যাট এ টাইম চলবে। 6.1 অ্যান্ড 1.1 অ্যাট এ টাইম চলবে। কেন ম্যাট্রিক্স দিচ্ছি? কারণ হচ্ছে এটা খুবই সোজা একটা জিনিস। এটা লেকচার ভিডিও দেখে শেষ করাটা ভালো।
কারণ আমাদের সামনে এত বেশি বড় সিলেবাসের প্রেশার থাকতেছে, আমরা চেষ্টা করব সব কিছুই শেষ করতে। আমরা যদি একটু এগিয়ে রাখি, এখন তো কোনো পড়ার প্রেশার নাই আছে, আমরা যদি একটু এগিয়ে রাখি, 2-3টা চ্যাপ্টার এক্সট্রা এগিয়ে রাখি, তাহলে আমাদের জন্যই লাভ। পরীক্ষা, কলেজ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পরীক্ষা, বারবার বলতেছি, কলেজ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু পরীক্ষা 15 দিনের মাথায়। ঠিক আছে, ওকে ফাইন, বুঝছি সব কিছু, ওকে।